প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা আরও 3টি প্রণালী নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমরা এখানে যে 3টি প্রণালী নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে বসফরাস প্রণালী, দারদেনালিস প্রণালী এবং বাবেল মানদেব প্রণালী। এই 3টি প্রণালী নিয়ে আমরা আলোচনা করব আজকের এই লেকচারে। চাকরি বাকরি বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন প্রণালী সম্পর্কে পরীক্ষায় আসে। ঠিক আছে, আমি সাধারণত আপনাদের সামনে পৃথিবীর বিভিন্ন প্রণালীগুলো মানচিত্রের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। কেননা পৃথিবীর আমি এর আগের বিভিন্ন লেকচারে কিন্তু আপনাদের সাথে পৃথিবীর বিভিন্ন দেশের মানচিত্র নিয়ে আলোচনা করেছি। আমি প্রথমেই বলেছিলাম যে মানচিত্রগুলো আপনাদের এমনভাবে আত্মস্থ থাকতে হবে যেন পুরো পৃথিবীটাই আপনার মাথায় থাকে। কোথায় কোন দেশের সাথে কোন দেশের সীমানা রয়েছে, ব্ল্যাক সি কোথায়, রেড সি কোথায়, মেডিটেরিয়ান সি কোথায়, এই সবগুলো কিন্তু আপনাকে যাতে চোখের সামনে সবসময় যাতে স্পষ্ট হয়ে ওঠে এরকম একটা অবস্থায় থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক আর কি, আজকে আমাদের যে প্রণালীর বিষয়টি আমরা সেখানে চলে যাই। আমরা প্রথমেই এখানে আলোচনা করব হচ্ছে বসফরাস প্রণালী নিয়ে। প্রথমে আমরা হচ্ছে মানচিত্রটি দেখার চেষ্টা করব যে বসফরাস প্রণালী কোথায় এবং বসফরাস প্রণালীর আশেপাশে কোন কোন রাষ্ট্রগুলো রয়েছে এগুলো দেখব। এরপরে বসফরাস প্রণালী সম্পর্কে সংক্ষেপে কিছু বলবো। এবং আমি প্রণালী আপনারা জানেন, আমি এর আগেই বলেছিলাম যেটা প্রণালী হচ্ছে এমন একটি বিষয় যেখানে পৃথিবীর দুইটি ভূখণ্ড পরস্পর থেকে পৃথক হয় এবং দুইটি সমুদ্র পরস্পরের সাথে সংযুক্ত হয়। মূলত এটিকে আমরা প্রণালী বলি আর কি। অর্থাৎ যেখান থেকে একটি গুরুত্বপূর্ণ জলপথ, আন্তর্জাতিক জলপথ, যেটার মাধ্যমে দুটি সাগর মহাসাগর সংযুক্ত হয় এবং যার মাধ্যমে দুটি মহাদেশ বা দুটি দেশ বিভক্ত হয়, ভূখণ্ড বিভক্ত হয়। ঠিক আছে, এটি হচ্ছে প্রণালী। আমরা আজকে এখান যে প্রণালী নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বসফরাস প্রণালী, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা প্রথমেই দেখি যে বসফরাস প্রণালীর অবস্থানটা পৃথিবীর কোথায়। আপনারা এখানে একটি মানচিত্র দেখতে পাচ্ছেন, আশা করি স্পষ্ট দেখা যাচ্ছে। আপনারা এই যে অঞ্চলটি আপনারা একটু দেখুন, যে আমি হচ্ছে যদি এখানে একটি ক্লিক করি তাহলে দেখা যাবে আপনারা লাল বর্ণের একটি অংশ দেখতে পাচ্ছেন, যেটা অল টাইম এখানে ওঠানামা করতেছে, রিং আকৃতির একটি অংশ। ঠিক আছে, জি হ্যাঁ, এটি হচ্ছে বসফরাস প্রণালী। অর্থাৎ এখানে পৃথিবীর দুইটি ভূখণ্ড পরস্পর থেকে পৃথক হয়ে গেছে। যেমন দুটি যদিও তুরস্কের অংশ, যে আপনারা তুরস্কের মানচিত্রটি দেখতে পাচ্ছেন, এবং তুরস্কের উত্তর দিকে হচ্ছে কৃষ্ণ সাগর, এটা হচ্ছে কৃষ্ণ সাগর, এবং নিচের দিকে হচ্ছে ভূমধ্য সাগর বা মেডিটেরিয়ান সি, এবং তুরস্কের পশ্চিম দিকে রয়েছে এজিয়ান সি বা হচ্ছে এজিয়ান সাগর, এবং তুরস্কের ভিতরের দিকে উত্তরে রয়েছে মর্মর সাগর। ঠিক আছে, এখন এই পৃথিবীর যে আসলে সাগর মহাসাগর বিভিন্ন নামকরণ কিভাবে হয়েছে, আমরা জানি পৃথিবীতে 5টি মহাসাগর রয়েছে। ঠিক আছে, সেই মহাসাগরগুলো কি কি? প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগর, মূলত এই দুটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর, এবং তারপরে ভারত মহাসাগর। 3টি মহাসাগর পৃথিবী মূলত। এরপর উত্তর দিকে রয়েছে উত্তর সাগর এবং দক্ষিণ দিকে রয়েছে দক্ষিণ সাগর। ঠিক আছে, তা এর মধ্যে ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর, এগুলোই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর। এবং এই সাগর, এই মহাসাগরগুলো পৃথিবীর যে ভূখণ্ডে প্রবেশ করেছে সেই ভূখণ্ডগুলো তার নিজেদের নামকরণ অনুসারে তাদের সাগর উপসাগর নামকরণ করা হয়েছে। যেমন এই যে পৃথিবীর যে আটলান্টিক মহাসাগর যে অঞ্চল দিয়ে ইউরোপের ভিতরে ঢুকছে, সেই আটলান্টিক মহাসাগরের নাম হয়ে গেল হচ্ছে ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগর যখন গ্রিসের ভিতর দিয়ে ঢুকছে তখন এটার নাম হয়ে গেল এজিয়ান সাগর, এবং এজিয়ান সাগর যখন তুরস্কের পেটের মধ্যে গিয়ে ঢুকলো তখন এটার নাম হয়ে গেল মর্মর সাগর। ঠিক আছে, ঠিক তেমনি ভারত মহাসাগর থেকে আমাদের বঙ্গোপসাগর, সেলিবিস সাগর, ঠিক আছে, এরপরে হচ্ছে আরও জাভা সাগর। অর্থাৎ পৃথিবীর যে ভূখণ্ডে প্রবেশ করেছে প্রত্যেক দেশ সেই সাগরগুলোকে নিজেদের নামকরণ করে নিয়েছে। যেমন ভূমধ্য সাগরের যে অংশটি ইতালির ভিতরে ঢুকছে সেটাকে আমরা বলছি এড্রিয়াটিক সি বা এড্রিয়াটিক সাগর। আবার কৃষ্ণ সাগরের যে অংশটি ওই ইউক্রেনের পেটের মধ্যে প্রবেশ করেছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে আজাভ সাগর। ঠিক এরকমভাবে নামকরণ করা হয়েছে। ঠিক আছে, এই যে আপনারা এখন এই যে অংশটি ভিতরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে
আহ, এটিকে আমরা বলবো হচ্ছে বসফরাস প্রণালী। ঠিক আছে, এটি হচ্ছে বসফরাস প্রণালী। যে বসফরাস প্রণালী তুরস্কের দুইটি ভূখণ্ডকে পরস্পর থেকে পৃথক করেছে, এবং তুরস্কের ভূখণ্ডকে পৃথক করার এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি শুধু তুরস্কের ভূখণ্ডকেই পৃথক করেনি, বরং পৃথিবীর কোন অংশটা এশিয়ায় হবে আর কোন অংশটা ইউরোপে হবে এটিকে নির্ধারণ করেছে। তাই তুরস্ক পৃথিবীর মধ্যে এমন একটি দেশ যে দেশটি একই সাথে দুইটি মহাদেশে পড়েছে। যেমন তুরস্কের ইস্তাম্বুল, এটা কিন্তু একটি পুরোপুরি তুরস্কের মেন ভূখণ্ড থেকে একটি পৃথক অঞ্চল। এই ইস্তাম্বুলকে বলা হয়, এটি হচ্ছে এমন একটি শহর বা জায়গা যেটি একই সাথে পৃথিবীর এশিয়া এবং পৃথিবীর ইউরোপে পড়েছে, অর্থাৎ দুইটি মহাদেশে পড়েছে। ঠিক আছে, তার মানে হচ্ছে এই যে বসফরাস প্রণালী, এই বসফরাস প্রণালী কিন্তু দুইটি মহাদেশকে বিভক্ত করেছে, একটি হচ্ছে এশিয়া, অন্যটি হচ্ছে ইউরোপ। অর্থাৎ বসফরাস প্রণালী মূলত পৃথক করছে এশিয়াকে ইউরোপ থেকে। অর্থাৎ বসফরাস প্রণালীর ভিতর দিয়েই, এটার ভিতর দিয়েই কিন্তু মূলত আমাদের এই যে পৃথিবীর যে দুটি মহাদেশ বিভক্ত হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ এশিয়া মহাদেশ, অর্থাৎ এই বসফরাস প্রণালীর আমরা পূর্ব দিকে বলবো হচ্ছে এশিয়া এবং পশ্চিম দিকে হচ্ছে ইউরোপ। ঠিক আছে, তো সংযুক্ত করেছে কাকে কাকে? এই যে তুরস্কের ভিতরে যে মর্মর সাগর প্রবেশ করেছে, এই মর্মর সাগরকে কৃষ্ণ সাগরের সাথে সংযুক্ত করেছে। ঠিক আছে, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন, মানে বিষয়টি দেখেন, তুরস্কের তুরস্কের এই অংশটি, মানে অর্থাৎ এশিয়ার মধ্যে তুরস্কের এই অংশটি পড়েছে এশিয়াতে, এই যে যে এই অংশটি পড়েছে এশিয়ায়, এবং এই অংশটি পড়েছে হচ্ছে ইউরোপে। ঠিক আছে, ইস্তাম্বুল এমন একটি শহর যেটা এশিয়া এবং ইউরোপ দুটির মধ্যেই রয়েছে আর কি, এর মাঝখানে বসফরাস প্রণালী গিয়েছে। ঠিক আছে, আপনারা ম্যাপের মাধ্যমে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর এটা হচ্ছে বুলগেরিয়া, এটা গ্রিস, অর্থাৎ বসফরাস প্রণালীর এই পশ্চিম দিকে রয়েছে বুলগেরিয়া, ইউরোপ, পুরো ইউরোপ মহাদেশ। হ্যাঁ, এবং এটি সংযুক্ত করেছে কৃষ্ণ সাগরকে মর্মর সাগরের সাথে তুরস্কের। এবং তুরস্কের পশ্চিম দিকে একদম পশ্চিমে রয়েছে গ্রিস, দক্ষিণ পশ্চিমে গ্রিসের প্রচুর দ্বীপের সমন্বয়ে গঠিত হচ্ছে এই বিষয়টি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা সামনে আরেকটু স্পষ্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তাহলে বসফরাস প্রণালী পৃথক করেছে কাকে? এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে, সংযুক্ত করেছে কাকে? সংযুক্ত করেছে মর্মর সাগরকে কৃষ্ণ সাগরের সাথে। আপনারা এর আগে ছবি দেখিয়েছে, আপনারা এর আগে ছবিটি দেখেছেন। আচ্ছা, বসফরাস প্রণালী হলো এমন একটি গুরুত্বপূর্ণ জলপথ যা ইস্তাম্বুল শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আপনারা দেখেছেন এর আগে ছবি, আমরা আবার দেখাবো। এটি ব্ল্যাক সি এবং সি অফ মর্মর, অর্থাৎ মর্মর সাগরকে সংযুক্ত করেছে এবং একই সাথে ইউরোপকে এশিয়া থেকে পৃথক করেছে। বসফরাস প্রণালীর বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রধানত হচ্ছে এর দৈর্ঘ্য হচ্ছে 31 কিলোমিটার, প্রস্থ সর্বনিম্ন 700 মিটার এবং সর্বাধিক 3.7 কিলোমিটার। এটি বিশ্বের অন্যতম ব্যস্ত একটি নৌপথ। এই প্রণালীর পাশে অবস্থিত ইস্তাম্বুল শহর, যা এশিয়া ইউরোপ দুইটি মহাদেশের মধ্যেই পড়েছে। ভৌগোলিকভাবে এর গুরুত্ব অপরিসীম। এটি ইউরোপ এবং এশিয়ার মধ্যে প্রাকৃতিক সীমানা নির্ধারণ করেছে এবং অর্থনৈতিকভাবে কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশগুলোর বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ নৌপথ সৃষ্টি করেছে। রাজনৈতিক এবং সামরিক ভাবে এটি গুরুত্বপূর্ণ। ইতিহাস জুড়ে বসফরাস প্রণালী কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ ছিল। বিভিন্ন সাম্রাজ্য এবং রাষ্ট্র এই জলপথকে নিয়ন্ত্রণ করার প্রতিযোগিতায় ব্যস্ত ছিল। আমরা পৃথিবীর ইতিহাস যদি দেখি আর কি, এখানে সংক্ষেপে আমি বসফরাস প্রণালী সম্পর্কে বলেছি। আপনারা এই বিষয়গুলো দেখে নেবেন। আশা করি এখান থেকে বিসিএস বা বিভিন্ন চাকরির পরীক্ষা আসবে। বসফরাস প্রণালী কোন কোন মহাদেশকে পৃথক করেছে বা কোন কোন ভূখণ্ডকে পৃথক করেছে এবং কাকে কাকে সংযুক্ত করেছে, এগুলি মূলত আসে। ঠিক আছে, এখানে আমি বেশ কিছু তথ্য দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এর অনেক ছবি রয়েছে, আপনারা ইন্টারনেট থেকে দেখে নিতে পারেন আর কি। ঠিক আছে, আচ্ছা, আমরা বসফরাস প্রণালীটি আবার একটু বড়ভাবে দেখি আর কি। এই যে এটি হচ্ছে তুরস্কের ভূখণ্ড, এটি হচ্ছে মর্মর সাগর, অর্থাৎ ভূমধ্য সাগরের যে অংশটি তুরস্কের মধ্যে প্রবেশ করেছে সেটিকে আমরা বলছি মর্মর সাগর, এবং তুরস্কের উত্তর দিকে রয়েছে কৃষ্ণ সাগর, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে এটি হচ্ছে ইস্তাম্বুল, এই যে ইস্তাম্বুল এশিয়া এবং ইউরোপ দুটি দেশে পড়েছে। মূলত এই যে বসফরাস প্রণালী, এটি মূলত, অর্থাৎ বসফরাস প্রণালীটা এটাই মূলত এদিকে বসফরাসের পূর্ব দিকে আমরা এটা বলছি এশিয়া মহাদেশ, এবং পশ্চিম দিকে যেটি পড়েছে সেটিকে আমরা বলেছি হচ্ছে ইউরোপ মহাদেশ। ঠিক আছে,
এবং এই অঞ্চলটা বুলগেরিয়া, আপনারা এর আগে বড় চিত্রে দেখেছেন ছবিটি আর কি, আমি এখানে ওই অংশটিকে বড় করে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে গ্রিস, ঠিক আছে। আর এটা হচ্ছে এজিয়ান সাগর, অর্থাৎ ভূমধ্য সাগরের যে অংশটি গ্রিসের মধ্যে প্রবেশ করেছে সেটাকে আমরা বলছি হচ্ছে এজিয়ান সাগর, এবং ভূমধ্য সাগরের যে অংশটি গ্রিস পার হয়ে তুরস্কের মধ্যে প্রবেশ করেছে সেটাকে বলা হয় মর্মর সাগর, ঠিক আছে। আর আমরা এখানে যেটি দেখিয়েছি, এই যে আপনারা আরো বড়ভাবে দেখতে পাচ্ছেন, এই যে অংশটি, এটি হচ্ছে বসফরাস প্রণালী, ঠিক আছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। বসফরাস প্রণালীটা আপনাদের মনে থাকবে আর কি। তো বসফরাস প্রণালীর পূর্ব দিকে হচ্ছে কৃষ্ণ সাগর, এবং বসফরাস প্রণালীর দক্ষিণ দিকে হচ্ছে মর্মর সাগর, পশ্চিম দিকে হচ্ছে ইস্তাম্বুল শহর, পূর্ব দিকে হচ্ছে তুরস্কের মেইন যে বড় ভূখণ্ড আর কি এটি, ঠিক আছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দারদেনেলিস প্রণালী। দারদেনেলিস প্রণালী, আচ্ছা আমরা চলুন দেখি যে দারদেনেলিস প্রণালীটি কোথায়। আপনারা আবার সেই মানচিত্রটি দেখতে পাচ্ছেন, এখানে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার মানচিত্র রয়েছে একই সাথে। যেমন মরক্কো, এই যে দেখেন ভূমধ্য সাগরের দক্ষিণ দিকে হচ্ছে আফ্রিকা মহাদেশ, মরক্কো, আলজেরিয়া, তিউনেশিয়া, লিবিয়া, মিশর, হ্যাঁ। আর ভূমধ্য সাগরের উত্তর দিকে রয়েছে ইউরোপ, এবং উত্তর পূর্ব দিকে রয়েছে এশিয়া, ঠিক আছে। এশিয়ার মধ্যে তুরস্কের অংশটি পড়েছে, ঠিক আছে। সাইপ্রাসকেও কিন্তু বলা হয় ইউরোপের দেশ, সাইপ্রাস, ঠিক আছে। সাইপ্রাস এই যে এই দিক দিয়েই হচ্ছে এই কি বলে এই বসফরাস প্রণালী, আমি ইতিপূর্বে যেটি আলোচনা করেছি এটির ভিতর দিয়েই কিন্তু চলে গিয়েছে হচ্ছে ওই বসফরাস প্রণালীর মধ্য দিয়ে চলে গিয়েছে হচ্ছে এশিয়া এবং ইউরোপকে বিভক্তকারী রেখা আর কি, ঠিক আছে। আমরা এখন যে প্রণালীটি দেখব সেটি হচ্ছে দারদেনালিস প্রণালী। আপনারা দেখতে পাচ্ছেন যে তুরস্কের দুইটি ভূখণ্ডকে পৃথক করেছে, এটিও একটি খুবই গুরুত্বপূর্ণ জলপথ, ঠিক আছে। এটি সংযুক্ত করেছে হচ্ছে এজিয়ান সাগরকে মর্মর সাগরের সাথে, মানে দারদেনালিস প্রণালী সংযুক্ত করেছে এজিয়ান সাগরকে মর্মর সাগরের সাথে, এবং পৃথক করেছে তুরস্কের দুইটি ভূখণ্ডকে। এই যে তুরস্কের ইস্তাম্বুলের পর থেকে এই ভূখণ্ডটি কিন্তু তুরস্কের মেন ভূখণ্ড থেকে দূরে, এবং এই অংশটি কিন্তু ইউরোপের সাথে আর কি, যেমন বুলগেরিয়ার সীমানা রয়েছে, গ্রিসের সীমানা রয়েছে অংশের সাথে, আর তুরস্কের বাকি অংশটি এশিয়ার মধ্যে পড়েছে। আর এটা হচ্ছে দারদেনালিস প্রণালীর মেইন অংশ আর কি। আচ্ছা আমরা আবার বড় চিত্রে দেখবো আর কি। প্রথমে আমরা একটু দেখে নেই যে দারদেনালিস প্রণালী এটি পৃথক করেছে কাকে কাকে। আমরা বলেছি এজিয়ান পৃথক করেছে তুরস্ককে, তুরস্ক থেকে, অর্থাৎ তুরস্কের দুটি ভূখণ্ডকে পৃথক করেছে, এবং সংযুক্ত করেছে হচ্ছে তুরস্কের অর্থাৎ এজিয়ান সাগরকে মর্মর সাগর থেকে পৃথক সংযুক্ত করেছে, মানে দুইটি সাগরকে সংযুক্ত করেছে এবং পৃথক করেছে তুরস্কের দুটি ভূখণ্ডকে, ঠিক আছে। এটা মনে রাখবেন আর কি। দারদেনালিস প্রণালী পৃথক করেছে তুরস্ককে, তুরস্ক থেকে সংযুক্ত করেছে এজিয়ান সাগরকে মর্মর সাগরের সাথে, ঠিক আছে। আমরা এখানে একটু সংক্ষেপে দারদেনালিস প্রণালী সম্পর্কে বলেছি। দারদেনালিস প্রণালী হলো তুরস্কের একটি গুরুত্বপূর্ণ সংকীর্ণ জলপথ, যেটি এজিয়ান সাগরকে মর্মর সাগর সাথে সংযুক্ত করেছে, এবং এর মাধ্যমে ভূমধ্য সাগর থেকে কৃষ্ণ সাগরে যাওয়ার নৌপথ তৈরি হয়েছে। তাহলে এটা ভূমধ্য সাগর থেকে আমরা যদি কৃষ্ণ সাগরে যেতে চাই, তাহলে এজিয়ান সাগর পার হয়ে ওই দারদেনালিস প্রণালীর ভিতর দিয়ে মর্মর সাগর হয়ে বসফরাস প্রণালী পার হয়ে আমরা কৃষ্ণ সাগরে প্রবেশ করতে পারবো, ঠিক আছে। এবং কৃষ্ণ সাগরের উত্তর অংশে পুরো রাশিয়ার ভূখণ্ড রয়েছে। দারদেনালিস প্রণালীর বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য 61 কিলোমিটার, প্রস্থ সর্বনিম্ন 1.2 কিলোমিটার এবং সর্বাধিক 6 কিলোমিটার পর্যন্ত, এবং এটি ইউরোপ এবং এশিয়ার মাঝামাঝি অবস্থিত, এবং প্রাচীনকালে এটি হেলেসপন্ট নামে পরিচিত ছিল, এবং ভৌগোলিকভাবে এটি এশিয়া এবং ইউরোপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জলপথ, এবং বাণিজ্যের গুরুত্বের দিক দিয়ে কৃষ্ণ সাগর অঞ্চলের দেশগুলোতে বিভিন্ন বাণিজ্যিক জাহাজ টাহাজ পৌঁছানোর জন্য এই জলপথ দিয়ে তারা চলাচল করে থাকে। সামরিক এবং রাজনৈতিকভাবেও এর বেশ গুরুত্ব রয়েছে। ইতিহাসে বহু যুদ্ধ এবং কৌশলগত ঘটনার কেন্দ্র ছিল এই দারদেনালিস প্রণালী। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীতে দারদেনালিস প্রণালীটি আবার একটু বড় স্ক্রিনে দেখি, যে এটি তো তুরস্কের ভূখণ্ড, এবং এটি হচ্ছে ইস্তাম্বুল, যেটি তুরস্কের মূল ভূখণ্ড থেকে পৃথক, ঠিক আছে। এটি ইউরোপের অংশ, যেমন বুলগেরিয়া পড়েছে, এদিকে গ্রিসের অংশটি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে এজিয়ান সাগর, এবং এটা হচ্ছে দারদেনালিস প্রণালী। এই যে আপনারা এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই যে জলপথটা, সংকীর্ণ জলপথ, এটি হচ্ছে দারদেনালিস প্রণালী। দারদেনালিস প্রণালীর প্রধান যে গুরুত্ব সেটি হচ্ছে আমরা ভূমধ্য সাগর থেকে এজিয়ান সাগর হয়ে দারদেনালিস প্রণালীর ভিতর দিয়ে মর্মর সাগর হয়ে বসফরাস প্রণালী পার হয়ে কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজগুলো চলাচল করে, ঠিক আছে। সুতরাং আপনারা বুঝতে পারতেছেন যে এশিয়ায় ইউরোপ থেকে যে জাহাজগুলো ঢুকে, এগুলো সব
এই এজিয়ান সাগর দার্দানালিস প্রণালী পার হয়ে মর্মর সাগর বসফরাস প্রণালী হয়ে কৃষ্ণ সাগরে প্রবেশ করে। সুতরাং ভৌগোলিকভাবে এটি খুবই গুরুত্বপূর্ণ আর কি। এবং তুরস্ক এমন একটি দেশ যে দেশটি পুরো এশিয়া এবং ইউরোপকে পরস্পরের সাথে সংযুক্ত করেছে। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ঠিক আছে, এটি হচ্ছে বসফরাস প্রণালী, ভালো করে মনে রাখেন। আর তাহলে আর এটি কি ছিল? এটি হচ্ছে বসফরাস আর এটি হচ্ছে দার্দানালিস প্রণালী, অর্থাৎ দুটি কিন্তু তুরস্কের ভূখণ্ডের সাথে এই দুটি প্রণালী সংযুক্ত আর কি। হ্যাঁ, বিসিএস পরীক্ষায় কিন্তু এটি দার্দানালিস প্রণালী কোথায় অবস্থিত এটা পরীক্ষা এসেছিল। ঠিক আছে, এটা মনে রাখবেন। আচ্ছা, আমরা এবার দেখব হচ্ছে বাবল মানদেব প্রণালী আর কি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বাবল মানদেব প্রণালী। আমরা প্রথম চলুন দেখে আসি যে আসলে বাবল মানদেব প্রণালীটি কোথায় আর কি। বাবেল মানদেব প্রণালীটি হচ্ছে এটা আফ্রিকা মহাদেশ আর এটা হচ্ছে এশিয়া মহাদেশ। বাবেল মানদেব প্রণালীটি হচ্ছে আপনারা এখানে একটি সাগর দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এডেন সাগর। ঠিক আছে, অর্থাৎ ওমান উপসাগর হয়ে যে সাগরটি আফ্রিকার দিকে চলে এসেছে এটিকে আমরা বলবো হচ্ছে এডেন সাগর। এবং এই এডেন সাগরের তীরেই হচ্ছে বাবেল মানদেব প্রণালী। এটা হচ্ছে বাবেল মানদেব প্রণালী। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন লোহিত সাগর এবং এডেন সাগরের মাঝামাঝি অবস্থিত হচ্ছে বাবেল মানদেব প্রণালী। এবং এই প্রণালীটির মধ্য দিয়ে এটির মাধ্যমেই দুইটি মহাদেশ পৃথক হয়ে গেছে, অর্থাৎ এশিয়া আফ্রিকা থেকে পৃথক হয়ে গেছে। তার মানে বাবল মানদেব প্রণালী পৃথক করছে এশিয়াকে আফ্রিকা থেকে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে বাবল মানদেব প্রণালীর পূর্ব দিকে রয়েছে হচ্ছে এশিয়া, উত্তর পূর্ব দিকে রয়েছে এশিয়া এবং দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে হচ্ছে আফ্রিকা মহাদেশ। তার মানে বাবেল মানদেব প্রণালী পৃথক করছে কাকে কাকে? দুটি মহাদেশকে, এশিয়াকে আফ্রিকা থেকে সংযুক্ত করেছে কাকে কাকে? এই এডেন সাগরকে সংযুক্ত করেছে লোহিত সাগরের সাথে। ঠিক আছে, তাহলে এই সংকীর্ণ জলপথ খুবই গুরুত্বপূর্ণ আর কি। আচ্ছা, আমরা চলুন দেখে আসি এটা একটু বড় আমরা এটাকে একটু বড়ভাবে দেখবো আর কি অঞ্চল। বাবল মানদেব প্রণালী এটা পৃথক করেছে এশিয়াকে আফ্রিকা থেকে, এটা মনে রাখবেন, এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে এবং সংযুক্ত করেছে হচ্ছে এডেন সাগরকে লোহিত সাগরের সাথে। বাবল মানদেব প্রণালী হলো এমন একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রণালী বা জলপথ যেটা ওই যে লোহিত সাগর এবং এডেন সাগরকে পরস্পরের সাথে সংযুক্ত করেছে এবং একই সাথে আফ্রিকা এবং এশিয়া মহাদেশকে পরস্পর থেকে পৃথক করেছে। এবং এর দৈর্ঘ্য হচ্ছে 32 কিলোমিটার, অনেক বড় একটি জলপথ। এবং এটি বিশ্বের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক নৌ জলপথ। এটি সুয়েজ খাল হয়ে ইউরোপ এশিয়ার মধ্যে চলাচল করে জাহাজগুলোর মধ্যে এর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থল হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, সুয়েজ খালটা আমরা দেখাবো আর কি। ঠিক আছে, এবং গুরুত্ব হচ্ছে কি, এটা আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব, ইউরোপ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মধ্যে তেলবাহী জাহাজগুলো চলাচল করে এই দিক দিয়ে। কৌশলগত গুরুত্ব হচ্ছে আন্তর্জাতিক নৌ বাণিজ্য এবং সামগ্রিক দৃষ্টিকোণ থেকে এটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিকভাবে এটার মধ্য দিয়ে মূলত মানে তেলের জাহাজগুলো সেই ওই মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকার দিকে হয়ে ইউরোপে পৌঁছায়। ঠিক আছে, এটি হচ্ছে বিষয় আর কি। আচ্ছা, আমরা আসুন দেখি আর কি, এটা একটু বড় করে দেখি আর কি। এই যে এই অঞ্চলটা হচ্ছে ইথিওপিয়া, এটা হচ্ছে ইরিত্রিয়া। ঠিক আছে, এই যে সোমালিয়া, এই যে অঞ্চলটি রয়েছে মানে এটির পশ্চিম দিকে আর কি। ঠিক আছে, আচ্ছা, আমরা পরে যদি এটা সৌদি আরবের অংশ দেখাই, তো সৌদি আরব এটা হচ্ছে লোহিত সাগর এবং এই যে ভিতরে যে অংশটা এটা হচ্ছে সুয়েজ খাল। ঠিক আছে, সৌদি আরবের ভিতর দিক চলে গেছে আর কি। এটা হচ্ছে ওমান সাগর। ঠিক আছে, এটা হচ্ছে মধ্যপ্রাচ্যের যে ইরাক, সিরিয়া, এটা জর্ডান, এটা ফিলিস্তিন, লেবানন, এই অঞ্চলটা আর কি। ঠিক আছে, এদিক দিয়ে ইউরোপে মিশরের ভিতরে প্রবেশ করে আর কি। আর এই অঞ্চলটা হচ্ছে ইরান আর কি। ঠিক আছে, তার মানে হচ্ছে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন আর কি যে বাবল মানদেব প্রণালীটি কোথায় অবস্থিত। এই যে এটা হচ্ছে এডেন সাগর। ঠিক আছে, এই এডেন সাগর মূলত হচ্ছে এই এশিয়া এবং আফ্রিকার মধ্যবর্তী যে সাগরটা, ওমান উপসাগর হয়ে ইয়েমেনের ভিতর দিয়ে লোহিত সাগরের যে অংশটি প্রবেশ করেছে এটি হচ্ছে এডেন সাগর। এবং এই যে আপনারা অংশটি দেখতে পাচ্ছেন, এই যে অঞ্চলটি, এই অঞ্চলটি হচ্ছে মূলত বাবল মানদেব প্রণালী। ঠিক আছে, তাহলে এই জলপথের গুরুত্ব অনেক বেশি আর কি। অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে যত তেলের জাহাজগুলো লোহিত সাগর হয়ে এটা মিশরে পৌঁছে আর কি, মিশর আফ্রিকাতে আর কি, আফ্রিকায় আসে। ঠিক আছে, এবং এই অঞ্চলটি হচ্ছে 3টি দেশের একদম মিলনস্থল আর কি, এই অঞ্চলটি আর কি। ঠিক আছে, তা বাবেল মানদেব প্রণালী আসলে পৃথক করেছে হচ্ছে আফ্রিকাকে এশিয়া থেকে সংযুক্ত করেছে এডেন সাগরকে লোহিত সাগরের সাথে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা এখানে
পৃথিবীর 3টি প্রণালী নিয়ে আপনার সাথে আলোচনা করেছি। আমরা পরবর্তী লেকচারে পৃথিবীর আরও 3টি প্রণালী নিয়ে আলোচনা করবো আর কি। ঠিক আছে, যে 3টি প্রণালী নিয়ে আলোচনা করেছি এগুলো ভালো করে লক্ষ্য করুন এবং মাথায় রাখুন আর কি, যে এই প্রণালীগুলো কোথায় অবস্থিত, কাকে কাকে সংযুক্ত করেছে। আমি কিন্তু অনেক বড় স্ক্রিন আপনাদের ছবিগুলো দেখিয়েছি আর কি। যাক আর কি, পরবর্তীতে অন্য কোনো প্রণালীগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।